একবার ইউরোপের মানচিত্রের দিকে তাকান। পোল্যান্ড এবং লিথুনিয়ার ঠিক মাঝখানে বাল্টিক সাগরের উপকূলে আপনার চোখ আটকে যাবে ছোট্ট একটি ভূখণ্ডে। নাম কালিনিনগ্রাদ ওব্লাস্ট। ভৌগোলিকভাবে জায়গাটি ইউরোপের হৃৎপিণ্ডে অবস্থিত। এর চারপাশের সবকিছু ইউরোপীয়, অথচ এখানে উঠছে রাশিয়ার পতাকা, দোকানপাটে লেনদেন হচ্ছে রুবল, আর মানুষ কথা বলছে রুশ ভাষায়। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি যেন এক ভৌগোলিক দ্বীপ, একটি এক্সক্লেভ। মস্কো থেকে এখানে আসতে হলে আপনাকে পাড়ি দিতে হবে দুটি আন্তর্জাতিক সীমানা, পেরোতে হবে নেটো ও ইউরোপীয় ইউনিয়নের কড়া নজরদারি। কিন্তু এই ভৌগোলিক অসঙ্গতির চেয়েও অনেক বেশি নাটকীয় হল এর ইতিহাস। মাত্র 80 বছর আগেও পৃথিবীর মানচিত্রে কালিনিনগ্রাদ নামের কোনো অস্তিত্ব ছিল না। তখন এর নাম ছিল কনিংসবার্গ। যে শহরটি 700 বছর ধরে জার্মান সভ্যতা, সংস্কৃতি ও দর্শনের এক উজ্জ্বল বাতিঘর, যেখানে ইমানুয়েল কান্টের মতো দার্শনিক তার সমগ্র জীবন কাটিয়েছেন, যেখানে প্রুশিয়ার রাজারা গর্ব ভরে মুকুট পরতেন। আর সেই ঐতিহাসিক কনিংসবার্গ কোথায়? কিভাবে জার্মানির এই অভিজাত নগরী রাতারাতি রাশিয়ার এক দুর্ভেদ্য সামরিক দুর্গে পরিণত হলো? কোন জাদু বলে মুছে ফেলা হলো একটি শহরের 700 বছরের ইতিহাস? আর কেনই বা একবিংশ শতাব্দীতে এসে এই বিচ্ছিন্ন ভূখণ্ডটি হয়ে উঠেছে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যকার স্নায়ুযুদ্ধের সবচেয়ে বিপজ্জনক ফ্ল্যাশ পয়েন্ট? এসব জটিল এবং ঐতিহাসিক প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। এই গল্পের শুরুটা আজ থেকে প্রায় 800 বছর আগে, 1255 সাল। বাল্টিক সাগরের তীরে প্রেগেল নদীর পাড়ে এসে উপস্থিত হল একদল জার্মান যোদ্ধা, টিউটনিক নাইট। উদ্দেশ্য স্থানীয় পাগান বা পৌত্তলিক প্রুশিয়ান উপজাতিদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা এবং নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা। বোহেমিয়ার রাজা দ্বিতীয় ওটোকারের সম্মানে তারা এখানে একটি দুর্গ নির্মাণ করে। নাম দেওয়া হয় কনিংসবার্গ, জার্মান ভাষায় যার অর্থ রাজার পর্বত। ধীরে ধীরে এই দুর্গটিকে কেন্দ্র করে গড়ে উঠছে এক সমৃদ্ধ নগরী। উত্তর ইউরোপের বাণিজ্যিক জোট হানসিয়াটিক লীগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে কনিংসবার্গ। বাল্টিক সাগরের অ্যাম্বার বা রত্নপাথর, কাঠ আর শস্যের বাণিজ্যে ফুলে ফেপে ওঠে শহরটি। 1600 শতকে ঘটে আরেক পট পরিবর্তন। টিউটনিক অর্ডারের গ্র্যান্ড মাস্টার আলব্রেক্ট এখানে প্রতিষ্ঠা করেন ডাচি অব প্রুশিয়া। আর 1701 সালে যখন প্রুশিয়া একটি পূর্ণাঙ্গ রাজ্যে উন্নীত হয়, তখন প্রথম প্রুশিয়ান রাজা প্রথম ফ্রেডরিক বার্লিনে নয়, মুকুট পড়েছিলেন এই কনিংসবার্গের ক্যাথেড্রালেই। যদিও পরে রাজধানী বার্লিনে স্থানান্তরিত হয়, কিন্তু প্রুশিয়ান রাজতন্ত্রের আত্মা হিসেবে কনিংসবার্গের গুরুত্ব কখনোই কমেনি। 1544 সালে এখানে প্রতিষ্ঠিত হয় বিখ্যাত আলবার্টিনা বিশ্ববিদ্যালয়। এই শহরের আলো বাতাসে বেড়ে উঠেছেন আধুনিক দর্শনের জনক ইমানুয়েল কান্ট। তার বিখ্যাত ক্রিটিক অব পিওর রিজন গ্রন্থটি এই শহরে বসেই লেখা। কান্ট তার পুরো জীবনে কখনো কনিংসবার্গের সীমানা ছেড়ে যাননি। গথিক ক্যাথেড্রাল, রেনেসাঁস যুগের দুর্গ আর সরু পাথরের রাস্তা। কনিংসবার্গ ছিল জার্মান সংস্কৃতির এক জীবন্ত জাদুঘর। কিন্তু কে জানত 20 শতাব্দীর এক প্রলয়ঙ্কারী ঝড়ে এই শহরের প্রতিটি ইট, কাঠ আর পাথর ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে যেতে বসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলারের নাৎসি বাহিনীর এক গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল এই কনিংসবার্গ। কিন্তু যুদ্ধের শেষ লগ্নে পাশার দান উল্টে যায়। 1944 সালের আগস্ট মাস। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স রাতের অন্ধকারে কনিংসবার্গের উপর চালায় কার্পেট বম্বিং। তাদের লক্ষ্য ছিল সামরিক স্থাপনা ধ্বংস করা। কিন্তু আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় শহরের 700 বছরের পুরনো ঐতিহাসিক কেন্দ্রটিকে। কান্টের সমাধি, ক্যাথেড্রাল, বিশ্ববিদ্যালয় সবকিছু পরিণত হয় ধ্বংসস্তূপে। শহরটি হয়ে ওঠে এক জ্বলন্ত নরককুণ্ড। এদিকে 1945 সালের জানুয়ারি, পূর্ব দিক থেকে ধেয়ে আসছে সোভিয়েত রেড আর্মি। নাৎসিদের হাতে নিজেদের ধ্বংসযজ্ঞের প্রতিশোধ নিতে তারা ছিল উন্মত্ত। প্রাণ বাঁচাতে তখন শুরু হয় মানব ইতিহাসের বৃহত্তম সমুদ্রপথে উদ্ধার অভিযান অপারেশন হ্যানিবেল। তীব্র শীত আর সোভিয়েত সাবমেরিনের টর্পেডোর ভয় উপেক্ষা করে বাল্টিক সাগরের উত্তাল ঢেউ পাড়ি দিয়ে প্রায় 20 লক্ষ জার্মান নাগরিককে উদ্ধার করা হয়। কিন্তু সবাই পালাতে পারেনি। 1945 সালের এপ্রিল, রেড আর্মি কনিংসবার্গের চারপাশ থেকে ঘিরে ফেলে। হিটলার নির্দেশ দেন শেষ রক্তবিন্দু দিয়ে শহর রক্ষা করতে হবে। কিন্তু মাত্র 4 দিনের ভয়াবহ যুদ্ধে পতন ঘটে কনিংসবার্গের। 9 এপ্রিল 1945 জার্মান কমান্ডার অটো লাস আত্মসমর্পণ করেন। যুদ্ধের ধোঁয়া যখন সরল, দেখা গেল শহরের 80% ধ্বংস হয়ে গেছে। আর একসময়ের জনাকীর্ণ এই শহরে বেঁচে আছে মাত্র 25,000 মানুষ। যুদ্ধের পর পটেসডাম সম্মেলনে বিজয় মিত্র শক্তিরা ইউরোপের মানচিত্র নতুন করে আঁকতে বসে।
সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের দীর্ঘদিনের লোভ ছিল বাল্টিক সাগরে একটি বরফমুক্ত বন্দরের উপর। স্টালিনের দাবিতেই কনিংসবার্গ ও এর আশপাশের এলাকা তুলে দেয়া হয় সোভিয়েত ইউনিয়নের হাতে। শুরু হয় এক নতুন প্রক্রিয়া, যাকে বলা হয় সোভিয়েতাইজেশন, অর্থাৎ একটি অঞ্চলের পরিচয় সম্পূর্ণ মুছে ফেলে নতুন পরিচয় দেয়া। শহরে অবশিষ্ট জার্মান নাগরিকদের উপর নেমে আসে অমানবিক নির্যাতন। 1947 থেকে 1950 সালের মধ্যে বেঁচে থাকা জার্মানদের জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয় পূর্ব জার্মানিতে। 700 বছর ধরে যারা এই মাটিকে নিজেদের ঘর মনে করত, তাদের অস্তিত্ব এক নিমিষেই মুছে ফেলা হয়। 1946 সালে মিখাইল কালিনিনের সম্মানে কনিংসবার্গের নাম বদলে রাখা হয় কালিনিনগ্রাদ। টিলসিট হয়ে যায় সোভিয়েতস্ক, ইনস্টারবার্গ হয় চেরনিয়াখভস্ক। শুধু নাম নয়, স্থাপত্যগুলোকেও ধ্বংস করা হয়। 1968 সালে সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ কনিংসবার্গ দুর্গের ধ্বংসাবশেষকে প্রুশিয়ান মিলিটারিজমের প্রতীক আখ্যা দিয়ে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন। জার্মানদের শূন্যস্থান পূরণ করতে রাশিয়া, বেলারুশ ও ইউক্রেন থেকে লক্ষ লক্ষ মানুষকে এনে এখানে বসতি স্থাপন করানো হয়। এভাবেই মানচিত্র থেকে কনিংসবার্গ হারিয়ে যায় আর জন্ম নেয় কালিনিনগ্রাদ, মস্কোর প্রতি অনুগত এক নতুন সোভিয়েত ভূমি। সোভিয়েত আমলে কালিনিনগ্রাদ হয়ে ওঠে এক নিষিদ্ধ নগরী। এটি ছিল নেটোর একেবারে নাকের ডগায় সোভিয়েতদের সবচেয়ে পশ্চিমাঞ্চলীয় ঘাঁটি। বাল্টিক ফ্লিটের সদর দপ্তর স্থাপন করা হয় এখানে। ধারণা করা হয় স্নায়ুযুদ্ধের সময় ছোট্ট অঞ্চলে প্রায় 2 লক্ষ সৈন্য, শত শত ট্যাঙ্ক এবং পারমাণবিক অস্ত্র মোতায়েন ছিল। নেটো একে ডাকত আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার নামে। কিন্তু 1991 সালে ঘটে যায় ইতিহাসের আরেক বাকবদল, সোভিয়েত ইউনিয়নের পতন। লিথুয়ানিয়া এবং বেলারুশ স্বাধীন হয়ে গেলে কালিনিনগ্রাদ প্রথমবারের মতো রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একসময়ের পরাক্রমশালী ঘাঁটিটি হঠাৎ করে হয়ে ওঠে 2 স্বাধীন দেশের মাঝখানে আটকে পড়া এক অসহায় ছিটমহল। 90-এর দশকে এখানে নেমে আসে চরম অর্থনৈতিক বিপর্যয়। চোরাচালান, মাদক ব্যবসা আর এইডস মহামারীতে ছেয়ে যায় কালিনিনগ্রাদ। অনেকে ভেবেছিলেন হয়তো এই অঞ্চলটি রাশিয়ার হাতছাড়া হয়ে যাবে, অথবা এটি পরিণত হবে একটি বাল্টিক হংকংয়ে। কিন্তু মস্কো কখনোই এই কৌশলগত দাসটি হাতছাড়া করতে চায়নি। 2000 সালে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর কালিনিনগ্রাদের ভাগ্য আবারও বদলে যায়। পুতিনের দাবার বোর্ডে এই অঞ্চলটি হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি। বিশেষ করে 2004 সালে যখন পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলো নেটোতে যোগ দেয়, তখন কালিনিনগ্রাদ হয়ে ওঠে নেটোর পেটে ঢোকানো রাশিয়ার এক ধারালো ছুরি। রাশিয়া এখানে মোতায়েন করেছে S-400 এর মতো অত্যাধুনিক এন্টি এয়ারক্রাফট সিস্টেম এবং ইস্কান্দার M ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলো পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং এখান থেকে খুব সহজে বার্লিন বা ওয়ারশতে আঘাত আনা সম্ভব। সামরিক পরিভাষায় একে বলা হয় A2/AD বাবল, অর্থাৎ কোনো সংঘাত শুরু হলে রাশিয়া এই ঘাঁটি ব্যবহার করে বাল্টিক সাগরে নেটোর প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবে। নেটোর জন্য সবচেয়ে বড় ভয়ের নাম হল সুওয়ালকি গ্যাপ। পোল্যান্ড ও লিথুনিয়া সীমান্তের এই 65 কিলোমিটার সরু করিডোরটি বাল্টিক দেশগুলোকে ইউরোপের সাথে যুক্ত রেখেছে। বিশ্লেষকদের আশঙ্কা, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি কখনো শুরু হয়, তবে রাশিয়া কালিনিনগ্রাদ এবং বেলারুশ থেকে একযোগে আক্রমণ করে এই করিডোরটি দখল করে নেবে। ফলে নেটোর 3টি দেশ মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর কালিনিনগ্রাদ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়ন যখন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়, তখন রাশিয়াও পাল্টা হুমকি দিতে দেরি করেনি। কালিনিনগ্রাদের গল্পটি আসলে এক অদ্ভুত প্যারাডক্স। এটি এমন এক শহর যার শরীরটা ইউরোপের, কিন্তু আত্মাটা রাশিয়ার। 700 বছরের জার্মান ইতিহাসে এখানে আজ শুধুই মাটির নিচের প্রত্নতাত্ত্বিক স্মৃতি। একসময় যে শহরে ইমানুয়েল কান্ট চিরস্থায়ী শান্তি বা পারপিচুয়াল পিসের স্বপ্ন দেখেছিলেন, ভাগ্যের নির্মম পরিহাসে সেই শহরটি আজ বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভৌগোলিক অসঙ্গতি আর রাজনৈতিক জেদ কিভাবে একটি জনপদকে বারুদের স্তূপে পরিণত করতে পারে, কালিনিনগ্রাদ সম্ভবত তারই সবচেয়ে বড় উদাহরণ। জার্মানির এক হারানো হৃৎপিণ্ড, যা এখন ধুকপুক করছে রাশিয়ার এক বিপজ্জনক পারমাণবিক দুর্গ হিসেবে। ইউরোপের মানচিত্রের দিকে তাকিয়ে ভাবুন তো, এই ছোট্ট ছিটমহলটি কি আগামী দিনের কোনো মহাযুদ্ধের সলতে হয়ে উঠতে পারে?